নমস্কার দর্শক বন্ধুরা, কেমন আছেন সবাই? আমার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। পরমেশ্বর শ্রী শ্রী জগন্নাথ দেবের কৃপায় ও সকলের আশীর্বাদে গত 31শে মার্চ আমরা রওনা দিয়েছিলাম অমৃতসর ও জম্মু কাশ্মীর ভ্রমণের উদ্দেশ্যে। হাওড়া জংশন থেকে আমাদের ট্রেন ছিল 13005 হাওড়া অমৃতসর মেল, যেটি হাওড়া স্টেশন থেকে রওনা দিয়েছিল 31 তারিখ সন্ধ্যে 7:15। সেই ট্রেন যাত্রার সম্পূর্ণ অভিজ্ঞতা আমাদের কেমন ছিল তাই নিয়েই আমার আজকে ছোট ভিডিওটি। তাই ভিডিওটি শেষ অবধি দেখুন, আশা করব আপনাদের ভালো লাগবে। নমস্কার, আমি এখন দাঁড়িয়ে আছি হাওড়া স্টেশনে। আমরা যাত্রা করছি অমৃতসরের উদ্দেশ্যে। সেখানে স্বর্ণ মন্দির দেখে, ওয়াঘা বর্ডার দেখে আমরা প্রবেশ করবো কাশ্মীরে, এবং সেই ভিডিও আপনাদেরকে দেখাবো কিরকম কাশ্মীরে যাচ্ছি। প্রথমে যাব আমরা অমৃতসর, সেই কারণে ট্রেন ধরার জন্য আমরা হাওড়া স্টেশনের 9 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি। আমাদের ট্রেন আছে হাওড়া অমৃতসর মেল, যেটি 7:15 ছাড়বে হাওড়া স্টেশনের 9 নম্বর প্ল্যাটফর্ম থেকে। আমরা ট্রেনে এখন উঠছি। ট্রেন অ্যানাউন্স করে দিয়েছে অলরেডি। ট্রেনে উঠে আপনাদেরকে দেখাবো কিরকম আমাদের কোচ পড়েছে, কিরকম সিট পড়েছে। গোটা দিনটা তো ট্রেনে থাকবো, কালকে গোটা দিনটা ট্রেনে থাকার পরে কিন্তু আমরা নামবো অমৃতসরে। চলুন ট্রেনেতে ওঠা যায়, আর আপনাদেরকেও ঘুরিয়ে দেখাচ্ছি হাওড়া স্টেশনের চত্বরটা। আর চলুন যাওয়া যাক। আমরা এখন দাঁড়িয়েছিলাম হাওড়া স্টেশনে 10 থেকে 11 নম্বর প্ল্যাটফর্মের মধ্যে। এদিকে ফুড প্লাজা আর ওইদিকে হাওড়া স্টেশনের এসি প্রথম শ্রেণীর প্রতীক্ষালয়। ট্রেন অ্যানাউন্স হতেই আমরা হাওড়া স্টেশনের 9 নম্বর প্ল্যাটফর্মের দিকে যাচ্ছি। যখন 9 নম্বর প্ল্যাটফর্মে পৌঁছালাম তখনও ট্রেন স্টেশনে দেয়নি। প্রায় সন্ধ্যে 7টা নাগাদ ট্রেন দিল হাওড়া স্টেশনের 9 নম্বর প্ল্যাটফর্মে। হাওড়া অমৃতসর মেল মূলত পূর্ব রেলওয়ে জোনের অন্তর্ভুক্ত একটি এক্সপ্রেস ট্রেন, যা পশ্চিমবঙ্গের হাওড়া এবং পাঞ্জাবের অমৃতসর স্টেশনকে সংযুক্ত করে। এই যাত্রাপথের দূরত্বে আমাদের ট্রেনটির মোট স্টপেজ প্রায় 56টি এবং ট্রেনটির গতি থাকে আনুমানিক গড়ে 51 কিমি পার ঘন্টা। হাওড়া থেকে অমৃতসর পৌঁছতে ট্রেনটির সম্পূর্ণ সময় লাগে প্রায় 37 ঘন্টা 25 মিনিটের মতো। তো যাই হোক, আমাদের ট্রেন এসে থামলো, আর আমাদের ট্রেনের রিজার্ভেশন ছিল এসি ফার্স্ট ক্লাসে। রিজার্ভেশন করার সময় আমরা কুপের প্রেফারেন্স দিয়েছিলাম। তো ট্রেনে উঠে আমরা জানতে পারি আমাদের কুপ পড়েছে। সত্যি কথা বলতে এর আগে এত বেশি দূরত্বের ট্রেন জার্নি আমরা কখনোই করিনি। তাই ট্রেন জার্নির খুঁটিনাটি বিষয় সম্পর্কে বহু অভিজ্ঞতাই এই যাত্রাপথে আমরা সংগ্রহ করেছি। আসুন আপনাদের আমাদের এই কামরাটি একবার ভালোভাবে ঘুরিয়ে দেখাই। দেখুন, কূপের মধ্যে এটি থাকে দরজাটি লক করে দিলেই একেবারে কামরাটি আপনার নিজস্ব এবং পার্সোনালভাবে আপনি ব্যবহার করতে পারবেন। আর রয়েছে সিঁড়ি, যা দিয়ে ওপরের সিটে ওঠা যাবে। রয়েছে বড় জানলা, যা দিয়ে আপনি বাইরের প্রকৃতির দৃশ্য খুব ভালোভাবে দেখতে পারবেন। আর রয়েছে সুইচ। এই সুইচের মধ্যে লাইটের সুইচ রয়েছে, একটা নাইট ল্যাম্পের সুইচ রয়েছে এবং চার্জ দেওয়ার সুইচ রয়েছে। ওপরে বেডরোল দিয়ে দিয়েছে। এছাড়া এখানে দেখুন, পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য এই দুটি নাম্বার দেওয়া রয়েছে। কোনো অসুবিধা হলে এই নাম্বারে জানিয়ে আপনি বাথরুম বা আপনার কামরা পরিষ্কার করাতে পারবেন। রয়েছে এখানে একটা লাইট, আর ওর পাশে একটা কন্ট্রোলার রয়েছে, কিন্তু সেটা কিসের কন্ট্রোলার আমরা সেটা বুঝতে পারিনি। প্রায় সন্ধ্যে 7:30 নাগাদ আমাদের ট্রেন চলতে শুরু করলো। যাত্রাপথের প্রথমেই আমাদের ট্রেন প্রায় 15 মিনিটের মতো লেট ছিল। ঈশ্বরের নাম নিয়ে আমরাও চলতে শুরু করলাম আমাদের গন্তব্যের দিকে। এর মধ্যে আপনাদের এই ট্রেনের এসি ফার্স্ট ক্লাস বাথরুমে আপনারা কি কি সুযোগ সুবিধা পাবেন তা এক ঝলকে দেখিয়ে দিই। বাথরুম ইউজ করার জন্য কোমোড পাবেন একটি বেসিন, হ্যান্ড ওয়াশের জায়গা, একটা বড় আয়না পাবেন এবং টিস্যু পেপার রাখার জায়গাও রয়েছে বাথরুমের মধ্যে। আর তাছাড়াও পাবেন হ্যান্ড শাওয়ার এবং পাবেন একটি মগ, যেটি সর্বক্ষণ চেন দিয়ে বাঁধা থাকে। এবং বাইরে, বাথরুমের বাইরে আরেকটি বেসিন রয়েছে, যেখানে আমরা সর্বক্ষণ জল পেয়েছি।
বাথরুম থেকে হাত ধুয়ে এসেই দেখি শুভ মুড়ি মেখে নিয়ে বসে গেছে। বাড়ি থেকে মা আলুর দম করিয়ে দিয়েছিল, তাই দিয়েই মুড়ি মেখে ও খেতে শুরু করে দিয়েছিল। সাথে ছিল মুখরোচক চানাচুর আর পেঁয়াজ। এইভাবেই আমরা রাতের ডিনার সেরেছিলাম, আর সেদিন রাতে নিশ্চিন্তে বেশ ভালোই ঘুম হয়েছিল আমাদের। বাঙালি যেখানে যাও মুড়ি থাকবে, তাতে একটু চানাচুর, একটু আলুর দম, পেঁয়াজ, আর কিছু লাগবে না। সকালবেলা ঘুম ভেঙে জানলার পর্দা সরাতেই দেখতে পেলাম মাঠ ভরা সবুজ ধান ক্ষেত। দেখে চোখ ও মনেরও অপূর্ব প্রশান্তি চলে এসেছিল। ট্রেনের অ্যাপসের মাধ্যমে জানতে পারলাম আমরা এসে পৌঁছেছি উত্তরপ্রদেশ রাজ্যে। আর এর মধ্যেই ট্রেনের হাউসকিপিং স্টাফ এসে আমাদের কামরা পরিষ্কার করে দিয়ে গেল। আর যখনই কোনো দরকারে অ্যালার্ম বাজিয়ে অ্যাটেন্ডারকে ডাকা হচ্ছিল, তখন অ্যাটেন্ডারও এসে অ্যাটেন্ড করছিল। আর কিছুক্ষণের মধ্যেই আমাদের ট্রেন এসে পৌঁছলো পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জংশনে। পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জংশন উত্তরপ্রদেশ তথা সমগ্র ভারতবর্ষের জংশন স্টেশনগুলির মধ্যে অন্যতম ব্যস্ত একটি স্টেশন, যা পূর্বে মুঘলসরাই স্টেশন নামে পরিচিত ছিল। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জংশন স্টেশনটি মূলত পূর্ব ভারতীয় রেলওয়ের সাথে মধ্য ভারতীয় রেলওয়ের মধ্যে সংযোগ স্থাপন করে। এশিয়া মহাদেশের সবচেয়ে বড় মার্শেলিং ইয়ার্ড এবং ভারতীয় রেলের সবচেয়ে বড় ওয়াগন তৈরির কারখানাও রয়েছে এই মুঘলসরাইতেই। পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জংশনে আমাদের ট্রেন দাঁড়িয়েছিল প্রায় 5 মিনিট। কলকাতা থেকে 741 কিলোমিটার পথ আমরা চলে এসেছি। ট্রেন এখন দাঁড়িয়ে রয়েছে দীনদয়াল উপাধ্যায় জংশনে। উত্তরপ্রদেশের ওয়ান অফ দ্য বিগেস্ট জংশন বলতে পারেন এই দীনদয়াল উপাধ্যায় জংশন। আর এটার পর আসছে কাশী, কাশীর পর আসবে বারাণসী। তো গঙ্গার ওপার থেকে ওপর থেকে আমি কাশী শহরটাও আপনাদেরকে দেখাবো কীরকম লাগে। ওই ব্রিজটার ওপর দিয়ে দেখতে খুব সুন্দর লাগে, আমি অন্যান্য জায়গায় দেখেছি, তো আপনাদেরকেও দেখাবো। চলুন তাহলে কাশীর উদ্দেশ্যে যাওয়া যাক। আর আমাদের তো গন্তব্য অমৃতসর, সেটি আবার পরের দিন সকালবেলা আমরা পৌঁছবো অমৃতসরে। গঙ্গা নদীর ওপর এখন যে সেতুটি দেখছেন সেটি হলো মালভিয়া সেতু, যা মূলত কাশী ও বারাণসী জংশনের সাথে মুঘলসরাই জংশনকে সংযুক্ত করেছে। এটি প্রায় 150 বছরের পুরনো একটি সেতু, যা মূলত একটি ডবল ডেকার সেতু, অর্থাৎ সেতুটির উপরের দিকে রয়েছে রাস্তা আর নিচের অংশে রয়েছে রেলপথ। ব্রিজের ওপর থেকে শান্ত গঙ্গা নদীর সৌন্দর্য ও কাশী শহরের গঙ্গার ঘাট দেখতে দেখতে আমাদের ট্রেন এসে থামলো কাশী স্টেশনে। আমাদের হাতে তখন চায়ের কাপ। চায়ের কাপে চুমুক দিতে দিতেই কাশী স্টেশনের নিস্তব্ধতার আশ্বাস নিলাম। হাওড়া থেকে 754 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা এসে পৌঁছালাম কাশী স্টেশনে। আর আপনাদেরকে তো দেখালাম কাশী স্টেশনটা গঙ্গার ওপর থেকে কি সুন্দর লাগছিল, শান্ত গঙ্গার জলটা, আর তার ওপরে তার একপাশে কাশী। আর কি সুন্দর কাশী স্টেশনটাকে, স্টেশন চত্বরটাকেও খুব সুন্দর সাজানো হয়েছে, গঙ্গার ধারগুলোও খুব সুন্দরভাবে সংস্কার করা হয়েছে কাশী স্টেশনে। আর কাশী স্টেশনটাতে দেখলে মনে হচ্ছে আপনাদেরকে আমি দেখাচ্ছি, দাঁড়ান, যে কাশী স্টেশনটা এত নিরিবিলি, এত শান্ত, সেরকম লোকজনও ওঠানামা করছে না, খুব শান্ত নিরিবিলি পরিবেশ, লোকজনের ব্যস্ততা নেই, যেন মনে হচ্ছে পবিত্রতায় ভরা, সত্যিই যেন পবিত্রতায় ভরা, একদম বার্ধক্যের কাশী বলে না, বার্ধক্যেও যেরকম মানুষ শান্তি চায়, ঠিক সেরকমই যেন আমার মনে হচ্ছে যে কাশী স্টেশনটাকে এখন দেখে। আপনাদেরকে দেখাচ্ছি, দাঁড়ান, কাশী স্টেশনটা। যুগ যুগ ধরে পবিত্রতার বার্তা বহন করে চলেছে ভারতবর্ষের অন্যতম প্রাচীন এই শহরটি। কাশী শহর দেখে তাই হয়তো ইংরেজ কবি মার্ক টোয়েন বলতে পেরেছেন, বেনারস যা ইতিহাসের থেকেও বেশি প্রাচীন, ঐতিহ্যের থেকেও বেশি পুরনো। বিগত কয়েক হাজার বছরের ঐতিহ্য বহনকারী এই কাশী শহরের কোণে কোণে লুকিয়ে আছে প্রাচীন সাংস্কৃতিক ঐতিহ্যের ধারা ও পরম্পরা। কাশী স্টেশন অতিক্রম করেই আমাদের ট্রেন এসে পৌঁছলো বারাণসী জংশনে।
ঐতিহাসিক শহর বারাণসী গৌতম বুদ্ধের সময়কালে ছিল কাশী রাজ্যের রাজধানী। আবার 528 খ্রিস্টপূর্বাব্দে বারাণসীর কাছে অবস্থিত সারনাথে গৌতম বুদ্ধ প্রথম বৌদ্ধ ধর্ম প্রচার করেন। কয়েক হাজার বছরের পুরাতন এই শহর মূলত মুসলিম, রেশম বস্ত্র, হাতির দাঁতের কাজ ও ভাস্কর শিল্পের জন্য বিখ্যাত ছিল। এই প্রসঙ্গে বলে রাখি, এই ট্রেন যাত্রার বেশিরভাগ অংশটি বিহার এবং উত্তরপ্রদেশের ওপর দিয়েই যায়। বিহার এবং উত্তরপ্রদেশের জনসংখ্যার আধিক্য এমনিতেই অত্যন্ত বেশি। উপরন্তু কোনো লোকাল ট্রেনের আধিক্য একেবারেই না থাকার কারণে এই এলাকার যাত্রীদের সমূহ সমস্যার সম্মুখীন হতে হয়। আবার তাদেরও এক স্থান থেকে অন্য স্থানে যাত্রা করার জন্য এই সকল এক্সপ্রেস ট্রেনগুলোর ওপরই নির্ভর করতে হয়। তাই এই ট্রেনগুলোর জেনারেল ক্লাস, স্লিপার ক্লাসে তো ভিড় থাকেই, এমনকি এসি 3 টায়ারেও অত্যন্ত ভিড় লক্ষ্য করা যায়। এর মধ্যেই আমি আর ও দুজনে মিলে গানের লড়াই খেলা শুরু করে দিয়েছিলাম। আপনাদের সেই ক্লিপিংসগুলোও কিছু কিছু করে দেখাই। রাত বেড়ে চলে আমার শরীরের ভিতর, লাগে টান শিরায় শিরায়, জানি না কেন ঘুম আসে না যে চোখে বসে থাকি আমি কিসের অপেক্ষায়, না জানি কেউ দিলেও সতায়, सपनों के साए सस्ते हैं कि नींद नाए, मारे खोला हवा लगी पाले तो मारे खोला हवा, टोक टोकोरे काछी आमी डूबते राजी আছি, আমি ডুবতে রাজি আছি তোমার খোলা হাওয়া লাগি পালে তোমার খোলা হাওয়া। সকালে আমার গেল মিছে, বিকেলে যে যায় তারি পিছে গো, সকালে আমার গেল মিছে, বিকেলে যে যায় তারি পিছে গো, রেখো না বেদনা কোলের কাছাকাছি, আমি ডুবতে রাজি আছি, আমি ডুবতে রাজি আছি তোমার খোলা হাওয়া লাগে পালে তোমার খোলা হাওয়া। গানের লড়াই করতে করতে এরপর আমরা যাত্রা করছি লখনৌ স্টেশনের উদ্দেশ্যে। তখন প্রায় 3টের কাছাকাছি বাজে আর লখনৌতে ট্রেন ঢুকছে প্রায় 3:30 নাগাদ। আমরা চলে এলাম লখনৌ জংশন স্টেশনে। কলকাতা থেকে 1065 কিমির পথ অতিক্রম করে আমরা এসে পৌঁছেছি লখনৌ স্টেশনে। তখন প্রায় বিকেল 4টের কাছাকাছি আর আমাদের তখনও লাঞ্চ খাওয়া হয়নি। আমাদের লাঞ্চ আমরা অনলাইনে অর্ডার করেছিলাম লখনৌ জংশন থেকে। যেহেতু এইদিকে চলে এসেছি পুরোপুরি ওদেরই মতো খাবার, তাও রুটি, রাজমা দিয়ে তো আমরা জীবনে ভাত খাইনি, ডাল, এরকম একটা সব সবজি দিয়ে তরকারি, এইটুকু একটা ভাত দিয়েছে আর এতগুলো রুটি দিয়েছে। যে আমি সবসময় ভাতই খেতে ভালোবাসি, রাত্রিরেও ভাত হলে ভালোই হয়। বাঙালি খাবারের সন্তুষ্টি আপনি পাবেন না।
ভালো হলেই তবে পেট ভরে যায়, এটাই। রাজমাটা কেমন? রাজমাটা খেতে ভালো, রাজমাটা ভালো। খুব ভালো। আর ডালটা? ডালটা ভালো, মোটা আছে, একদম পাতলা নয়। আর বেশ ভালো মোটা। মিক্স সবজিতেও মোটামুটি ভালোই সবজি ভালো দেওয়া লাগছে, আছে। কিন্তু আমার পার্সোনালি আর ফুলকপি খেতে ভালো লাগছে না, তাই আমার সবজিটা খুব একটা আচ্ছা। ভালো লাগছে না। আর মোটামুটি আইআরসিটিসি প্যান্ট্রি কারের থেকে তো মাছ বেটার। মনে করি, তোমার কি মনে হচ্ছে? একদমই তাই। আগের দিন তো রাতে ডিনার জাস্ট ফেলে দিতে হয়েছে, খাওয়া যায়নি, এতটাই বাজে। অনলাইনে লাঞ্চ অর্ডার করলে কোনো বড় জংশন থেকে অর্ডার করাই ভালো, কারণ রেস্টুরেন্টের অনেক বেশি অপশনস সেখানে পাওয়া যায়। কারণ ছোট স্টেশনের রেস্টুরেন্টগুলোর রেটিংসও খুব একটা ভালো নাও থাকতে পারে। খাওয়া দাওয়া শেষ করে উঠতেই দেখলাম বিকেল গড়িয়ে সন্ধে নামতে চলেছে। আর এই সন্ধ্যাটা দুজনে মিলে গল্প করতে করতেই আর গান করতে করতেই কেটে গেল। ডিনারেও আমরা প্যান্ট্রি কার থেকে রুটি আর তরকারি কিনে তাড়াতাড়ি করে খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম, কারণ পরের দিন থেকেই শুরু হবে আমাদের বিভিন্ন পয়েন্টে ভিজিট, তাই সেই দিনের ঘুমটা খুব দরকার ছিল। মর্নিং সবাইকে। আজকে আমরা এখন ট্রেন যাত্রার তৃতীয়তম দিনের সকাল, আর এখন আমরা দাঁড়িয়ে জলন্ধর স্টেশনের একটু আগেই দাঁড়িয়ে রয়েছে ট্রেনটা। জলন্ধর সিটি ক্যান্টনমেন্ট ঢুকছে, আর সকালবেলা আমাদের প্যান্ট্রি কার থেকে ব্রেকফাস্টও চলে এসছে। ব্রেকফাস্টের মধ্যে দেখুন এখানে তিনটি রয়েছে, আর এখানে রয়েছে এটা আমার ব্রেকফাস্টের মধ্যে ব্রেড দিয়েছে, আর এখানে দিয়েছে একটা সম্পাপড়ি, এখানে বাটার আছে, আর এখানে একটা জেলি রয়েছে। এটা আমরা প্যান্ট্রি কার থেকেই নিয়ে সকালের ব্রেকফাস্টটা ট্রেনেতেই করে নেবো, কারণ ঢুকতে ঢুকতে অমৃতসর প্রায় 10টা বেজে যাবে হোটেলে ঢুকতে, আর ওখান থেকেই যাব স্বর্ণ মন্দিরে। কাটলেটও ছিল, দেখতে পাইনি, ভেজ কাটলেট। আমি খেয়ে বলছি আপনাদের কেমন। ভালো। সম্ভবত আলু, এখানে বিট, গাজর দিয়েই করেছে, আর একটু মনে হচ্ছে পাউরুটিটাকে মেখে দিয়েছে, একটু বেশি নরম হয়েছে, খেতে ভালো করেছে। ট্রেন যাত্রার তৃতীয়তম দিনের সকালে আমরা পৌঁছে গিয়েছিলাম পাঞ্জাব রাজ্যে। এখন জলন্ধর স্টেশন ক্রস করছে। পুরাণে বলা হয়েছে রামের পুত্র লবের রাজ্যের রাজধানী ছিল এই জলন্ধর। আবার সিন্ধু সভ্যতার বহু নিদর্শন এই জলন্ধর অঞ্চলে পাওয়া গেছে। এরপর আমাদের ট্রেন বিয়াস জংশন ছেড়ে গেল। বিয়াস জংশন পাঞ্জাবের অমৃতসর জেলায় অবস্থিত একটি জংশন স্টেশন, এবং জানেন কি এই স্টেশন ভারতবর্ষের সবচেয়ে পরিষ্কার রেলওয়ে স্টেশনের শিরোপা পেয়েছে। এই গোটা পাঞ্জাব জুড়ে চারিদিকে সবুজ ক্ষেত। পাঞ্জাবের মোট জনসংখ্যার প্রায় 75% মানুষ চাষাবাদের সাথে যুক্ত। কোনো জায়গা ঘুরতে গেলে আমি প্রথমেই সেই জায়গার ইতিহাস খুব ভালোভাবে পড়ে নেওয়ার চেষ্টা করি। আমার মতো কে কে এইটা করতে ভালোবাসো তা অবশ্যই জানাবে আমাকে কমেন্ট সেকশনে। এর মধ্যেই আমাদের ট্রেন পৌঁছে গেল সেই বহু প্রতীক্ষিত অমৃতসর জংশনে। অমৃতসর, যার নামের সাথে জড়িয়ে আছে স্বর্ণ মন্দির, জালিয়ানওয়ালাবাগ, শিখ ধর্ম আন্দোলনের ইতিহাস। অমৃতসরে এবার আমরা নামব। এরপর আমরা অমৃতসরের ঐতিহ্যকে আস্বাদন করব, আর তা আমি আমার পরের ভিডিওতে আপনাদেরকে দেখাবো। আপাতত এইটুকুই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার দেখা হচ্ছে আপনাদের সাথে আমার পরের ভিডিওতে। সকলে ভালো থাকবেন। জয় জগন্নাথ, জয় শ্রীকৃষ্ণ।